অণুজীবের কথা আমরা শুনেছি, অনেক ধরনের অণুজীব আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। তো এর ভেতরে ভাইরাসটা আমরা ব্যাপক শুনেছি, যেমন কোভিড হয়েছিল কিছুদিন আগে, কোভিডে ভিতে ভাইরাস। আর ঢাকাতে আমরা কিছুদিন আগে চিকুনগুনিয়া, জিকা, এমনকি ডেঙ্গু, এই সবগুলিরই হওয়ার জন্য একটা অণুজীব দায়ী। এগুলি সবগুলো হচ্ছে ভাইরাস। তাহলে ওই একইভাবে এই হাম যেটা তার একটা অণুজীব দ্বারা গঠিত, ভাইরাস দ্বারা গঠিত, ভাইরাস দ্বারা সংক্রমিত, সেই ভাইরাসটা হলো মেজেস ভাইরাস। এখন তার মানে আমাদের শরীর যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে পারেই আমাদের এই লক্ষণটা প্রকাশিত হবে। এখন তাহলে প্রশ্নটা হলো যে ভাইরাস একজন থেকে আরেকজনটা আসে কিভাবে, অথবা মানুষ কিভাবে পায়? মানুষ পায় হলো যে এটা নাক মুখ দিয়ে সংক্রমিত হয়, যেভাবে হয়েছিল, কোভিড হয়েছিল। তো তাত্ত্বিকভাবে ধরা যাক যে আমার আছে, তাহলে পরে আপনি আমার পাশে বসেছেন, তাহলে পরে আমি হাঁচি কাশি ইত্যাদি দিলাম, এটাতে এই ড্রপলেট ভেসে ভেসে আপনার কাছে যাবে এবং আপনি আক্রান্ত হবেন। এটা মোটা দাগে এটাই হচ্ছে মূলত কথা। তো এটা অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। এটা সাধারণত শিশুদের হয়। আমি একটা শব্দ যুক্ত করেছি সাধারণত, তার মানে হলো যে শিশু ছাড়া আপনারা যে ধরনের দর্শক আছেন সেটা আমরা শিশুর পরে প্রচলিত অর্থে যা বুঝি 13, 14, 15, অথবা যদি আমরা 18-এর পর বেডলাইনকে 20 বা 20 আপ, তারুণ্য বা বার্ধক্য, যে কোনো সময় এটা হতে পারে, কিন্তু শিশুদের বেশি হয়, এক। আর দুই হলো এটা ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য তো অবশ্যই। আর একটা হলো এক্সট্রিম অফ দি এইজেস, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে চলে গেছে, অথবা যাদের মাল্টিপল ডিসঅর্ডার আছে, আগে থেকে ক্যান্সার আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, বা তার ডায়াবেটিস আছে, এইগুলো রোগ থাকলে তাদের এইটা ভালো হওয়ার আশঙ্কাটা কম থাকে। ভালো হওয়ার আশঙ্কা কম থাকে বলছেন। আসলে একটি রোগী কখন বুঝতে পারবে যে তার হাম হয়েছে এবং ইমিডিয়েট তাকে আসলে হাসপাতালে যেতে হবে? জি, ধন্যবাদ। এটা ডেডলাইনটা মানে বেঁধে দেওয়ার একটা সমস্যা আছে। মোটামুটি সকল ইনফেকশাস ডিজিজের, ছোঁয়াচে রোগের প্রথমে দুটো বিষয় হয়। একটা হলো জ্বর। আমি যে 5টা ডিসঅর্ডারের কথা একটু আগে বললাম, সবগুলির কিন্তু জ্বর হয়। ওই ডেঙ্গুরও জ্বর হচ্ছে, কোভিডেরও জ্বর হয়েছে, জিকারও জ্বর হয়। সুতরাং জ্বর এটা হচ্ছে প্রথম কার্ডিনাল সাইন। এবং জ্বরটা এটাও বলে দেওয়া আছে, জ্বরটা সাধারণত হাই টেম্পারেচার হয় এবং হাইটা হচ্ছে 105 ডিগ্রির উপরে চলে যায়। আমার সাথে শিশু বিশেষজ্ঞ আছেন, ভবিষ্যতে ওটা উনি আরও কথা বলবেন। শিশুদের যে থার্মোস্ট্যাট সেন্টার বলে একটা কথা আছে, অর্থাৎ এই টেম্পারেচার নিয়ন্ত্রণের যে একটি কেন্দ্র আছে, এটি সুসংগঠিত নয়। তাহলে সামান্য উদ্দীপনায় এটা অনেক হেরফের করে, সেই জন্য এটা 105 ডিগ্রি জ্বর হতে পারে। এটা হচ্ছে মোটামুটি প্রথম। তো সাধারণত এই জাতীয় সময়কালে যখন হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তাহলে পরে জ্বর হলে আমরা মোটামুটি মাথাতে নিতে পারি যে এইটা হয়তো হাম। দুই হলো সেটি হলো যে করাইজাটাইক সিনড্রোম, নাক দিয়ে তার সর্দি থাকবে, শরীর ব্যথা করবে, ঝিমঝিম করবে। আর যেইটাকে মোটামুটি কার্ডিনাল সাইন্স বলা হচ্ছে সেটি হলো র্যাশ। র্যাশের সহজ বাংলা হচ্ছে ফুসকুড়ি, লাল 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 লাল। আমরা একটা ব্যাপক সময় টেলিভিশনে হাতে ছবিতে দেখেছি, হাতের চিত্র দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। র্যাশ বলতে আমাদের সাধারণ আলোচনায় যেটা বোঝায় ফুসকুড়ি টাইপ, সেটি সারা শরীরে হতে পারে, মূলত বডি ট্রাঙ্ক, হাতগুলিতে হয়, মুখের ভেতরেও হতে পারে, গলাতে হতে পারে। আর ডাক্তাররা আর একটা বিষয়ে জাজমেন্ট করে নিশ্চিত হন, সেটা হচ্ছে কপ্লিক স্পট, মুখের ভেতরে একটা স্পট থাকে। এটি আমার মনে হয় যে সাধারণ আলোচনা খুব বেশি প্রাসঙ্গিক হবে না। আমরা যেইগুলি বললাম সেইগুলি দ্বারাই মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা হবে। তবে একজন রোগীর সরাসরি হাম হয়ে গেছে বলে এই বিচার করার পরে তার চিকিৎসাটা নিজের থেকে নেওয়াটা ব্যক্তিগতভাবে আমি অ্যাডমিট করি না। আমি মনে করি যে যেই সমস্ত লক্ষণের কথা বলা হলো, এই লক্ষণগুলি হলে নিকটতর মানে একজন মেডিকেল যেতে হবে। এবং সেখানে আপনারা সবার সঙ্গে প্রশ্ন করেন যে কোন ডাক্তারের কাছে যাব। আমার উত্তরটা হলো যে হ্যাঁ, আপনার কোনো বিশেষ পছন্দের ডাক্তার বা কোনো বিশেষায়িত ডাক্তার থাকতেই পারে, কিন্তু আমি মনে করি যে এখানে আপাতভাবে একটা রেজিস্টার্ড কোয়ালিফাইড ডাক্তার, অর্থাৎ এমবিবিএস ডাক্তার বলতে বোঝায় উনি একজন জেনারেল প্র্যাকটিসও করতে পারেন, তার কাছে যাবেন।
উনি প্রায়োরিটাইজ করবেন যে এটা বাসায় বসে চিকিৎসা হতে পারে, নাকি হাসপাতাল দরকার হতে পারে, নাকি এটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া দরকার হতে পারে। এবং হাসপাতালে ভর্তি হয়ে গেলে হাসপাতালে ওনাকে অবশ্যই বাচ্চাটাকে আইসোলেশন করতে হবে। অথবা আগে বাসার কথাটা শেষ করি। বাসাতে আমাদের কি হয় যে একটা ঘরে, বিশেষ করে পল্লীতে, একটা বাচ্চার বয়স 2 বছর, আর একটা 4 বছর, একটা 6 বছর, তারা ভাই, চাচা, মামা সব একসাথে থাকে। এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটার ক্ষেত্রে বলা আছে যে একজন শিশু থেকে 18 জনের সংক্রমণ হতে পারে। তাহলে পারে এই সংক্রমণ নিয়ে যদি বাসায় ফেরত যায়, তাহলে পারে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এবং এর চিকিৎসার প্রথম কথা বলা হচ্ছে যে আইসোলেশন করো, অর্থাৎ পৃথক করো। অর্থাৎ ওই রোগীটা এমন জায়গাতে থাকবে যে ওই ঘরে অন্য কেউ প্রবেশ প্রাথমিকভাবে করবে না। আর যদি হাসপাতাল বা অন্য কোথাও যায়, তাকেও সাধারণত এই সময়কালে একটা পৃথকীকরণের একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাখবে। আর যেটা আমি বলতে চাইছিলাম যে প্রাথমিক চিকিৎসা হচ্ছে লক্ষণ ভিত্তিক। লক্ষণ ভিত্তিক মানে হলো, একটু আগে আমি যে আলোচনাটা করে যাওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতাটা হলো এই যে অদ্যাবধি খুব সুসংগঠিত অ্যান্টিভাইরাল ড্রাগ নাই। আমি আবারও বলছি যে এটা তো একটা ভাইরাস, তাহলে একে মারতে গেলে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ লাগবে। যেমন একটা ব্যাকটেরিয়া হলে আমাকে তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ লাগবে। ধরা যাক ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রথলিতে পেচ্ছাপ হয়ে ইনফেকশন হয়েছে, তাকে মোটামুটি কট্রিমক্সাজল, অ্যামক্সিসিলিন বা সিপ্রোফ্লক্সাসিন, মানে এই গ্রুপের যে কোনো একটা দিলে পারে, যদি রেজিস্ট্যান্স না থাকে, চমৎকার কাজ করবে। 5 দিন পরে ভালো হবে, চিকিৎসক আনন্দ পাবে আর রোগী ভালো হয়ে যাবে। কিন্তু কোভিড, জিকা এবং অন্যান্য যেগুলো আলোচনা হলো, এবং এইটা অর্থাৎ যদি আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে করি, তাহলে আমরা খুব আনন্দিত নই যে এটার ফলাফল ঈপ্সিত হবে। ফলে প্রকারান্তরে আমাদের লক্ষণ ভিত্তিক চিকিৎসাটাই করতে হবে। এবং ক্ষেত্র বিশেষে যদি চিকিৎসক মনে করে তার সেকেন্ডারি কোনো ইনফেকশন যদি থেকে থাকে, অথবা আগে থেকে প্রোফাইল্যাক্সিস যদি দিতে চান, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ডাক্তার নিজস্ব জাজমেন্টে দিতে পারে।